এই সুপারিশমালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। আমরা এই কমিশন যে গণমাধ্যম সংস্কার কমিশন এটা 18ই নভেম্বর গঠিত হয়েছিল। 18ই নভেম্বর থেকে প্রথমে 90 দিন সময় দেওয়া হয়েছিল, পরে আরো 30 দিন সময় দেওয়া হয়েছিল। এই 120 দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি। কমিশন সারা দেশে অংশীজনদের সাথে মত বিনিময় করেছে, পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল, কি কারণে ত্রুটি ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কি হতে পারে। আমরা সংবাদ মাধ্যমের, গণমাধ্যম বলতে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, অনলাইন সবগুলোরই বিষয়ে আমরা বিবেচনা করে দেখেছি। এদের প্রত্যেকের সমস্যা একরকম নয়, এক একজনের এক এক রকম সমস্যা, কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই একরকম। এই সুপারিশমালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। তো সেই কারণে এই শিল্পের যে সংকট, সেই সংকটে মালিকদের যে ভূমিকা, আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি। মালিকরা নেতৃত্বে, নিউজ রুমের নেতৃত্বে পরিবর্তন এনেছেন, সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছেন। কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যেই ক্ষমতা, যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে, তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার, যোগ সাজস্য স্থাপন করা দরকার, যোগাযোগ স্থাপন করা দরকার। সুতরাং সেই কারণেই তারা নেতৃত্বে পরিবর্তন এসেছে। কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে তিনি যে গণমাধ্যমে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের উৎস কি, সেই বিনিয়োগ কি কর প্রদেয় টাকা না কর দেওয়া হয়নি এরকম টাকা, এরকম কোনো কিছুই বলা হয়নি। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল। মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই, এরকমই আবেদনপত্র ছিল। সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না। তো আমরা মোটামুটি সব কটা টেলিভিশন চ্যানেলের, সব কটা রেডিওর যে অনুমতির জন্য যে আবেদনপত্র, সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না, ফিলান্থ্রপি বলে কোনো জিনিস সেখানে ছিল না। সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন, বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন, তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে, পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে, তার জবাবদিহি কোথায়? আমরা মোটামুটিভাবে মোট 21টির মতন বোধহয় 20টি সুপারিশ এখানে আছে, বিভিন্ন বিষয়ে সুপারিশমালা আছে। এত বিস্তারিত আমি এখন বলবো না, আপনাদেরকে এই সুপারিশমালার কপি একটা দিয়ে দিবেন, দেওয়া হবে এবং একই সাথে এইটার একটা বোধহয় সামারিও এখনই দিয়ে দেওয়া হবে। আর এই গণমাধ্যম কমিশনের রিপোর্ট পুরোটাই অনলাইনে অ্যাভেলেবল হবে। আমি আর একটা কথা জোর দিয়ে বলতে চাই, আমরা এই কমিশন রিপোর্টে যত তথ্য দিয়েছি, যত কথা বলেছি, প্রত্যেকটাই তথ্যভিত্তিক, বেসড অন এভিডেন্স। কোনো গুজব, কোনো কান কথা, শোনা কথার উপরে নির্ভর করে আমরা কিছু দেইনি। এবং সমস্ত তথ্য, যতগুলো নথি আমরা ব্যবহার করেছি, সমস্ত নথি অনলাইনে অবমুক্ত করে দেওয়া হবে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের অস্বচ্ছ, অন্যায় পদ্ধতিতে, অন্যায্য পদ্ধতিতে এই গণমাধ্যমের লাইসেন্সিংগুলো হয়েছে। আর আরও যেটা বড় সমস্যা হয়েছে, আপনার পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট, যেটা এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায়, জালিয়াতিই বলবো,
জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। ঢাকা শহরে যদি সরকারের হিসাব, সরকারের ডিএপিতে যে তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা, প্রচার সংখ্যা, সেটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আজকে ঢাকা শহরের দৈনিক পত্রিকা 1,51,00,000 দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে যা বিক্রি হয় আমরা দেখেছি, যারা বিক্রি করেন ঢাকা শহরের কাগজ, হকার সমিতির মাধ্যমে 2টা সমিতি ঢাকায় কাগজ বিতরণ নিয়ন্ত্রণ করে। এই 2টা সমিতি কতগুলো কাগজ বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে সেটা আমরা হিসাব করে দেখেছি, 10 লাখের বেশি হবে না। তাহলে 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। সরকারের ডিএপির তালিকাভুক্তিতে 600-র উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে, যারা বিজ্ঞাপন পাওয়ার, সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য। কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ 52টা কাগজ বিক্রি হয়, তাদের তালিকায় এর বাইরে আর কোনো কাগজ নাই। তো যে কাগজ কেউ কেনে না, সেই কাগজ এমনিই প্রকাশিত হয়, সেই কাগজ প্রকাশিত হয় সরকারের বিজ্ঞাপন নেওয়ার জন্য। এই অসাধু কাজ, এটা পুরোপুরি একটা অসাধু চর্চা এই শিল্পে চলছে, যেটা মূলধারার কাগজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এটা বন্ধ হওয়া দরকার। টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে, এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, BSCL, তারা এখন টিআরপি রেটিং করে। টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা, তারা এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে 8,000 ডিভাইস বসানোর কথা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 200 ডিভাইস বসিয়ে তার উপরে টিআরপি রেটিং দিয়েছে। এই রিপোর্ট যখন তৈরি করা হয়, লেখা হয় গত সপ্তাহে, তখন তারা বলেছে এর মধ্যে আর 100 বেড়েছে, 300 ডিভাইসে তারা টিআরপি রেটিং করছে। এটা গুরুতর অন্যায় করা হচ্ছে টেলিভিশন শিল্পের সাথে, বিজ্ঞাপন শিল্পের সাথে। এগুলো আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে, এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ে তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে, এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি। আমরা আশা করি এই যাচাইযোগ্য পন্থাগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, বাস্তবায়ন করা হয়, তাহলে এখানে সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং সুস্থ প্রতিযোগিতা, সুষ্ঠু ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। আমরা চাই ন্যায্য সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কাগজ, ভালো টেলিভিশন চ্যানেল, ভালো বেতার, এগুলো টিকে থাকুক, এবং তাদেরকে সমর্থন করতে হবে। তাদেরকে সমর্থন যাতে সরকার সমর্থন দেয়, কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে না, এই শিল্পকে নীতিগত সহায়তা দেয়। সে কারণে আমরা বলেছি যে আপনারা কর্পোরেট ট্যাক্স, সংবাদপত্রের উপরে যে কর্পোরেট ট্যাক্স 27.5%, এটা তুলে দেন। কারণ আমরা দেখেছি হিসাব করে বিভিন্ন কোম্পানি তাদের যে অডিটেড অ্যাকাউন্টস ইয়েতে কী বলে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজে পেশ করে, আমরা সেগুলো যাচাই করে দেখেছি। যেই কোম্পানি ওই কর্পোরেট ট্যাক্স দেওয়ার আগে প্রফিট করেছিল, তাদের হিসাবে প্রফিট হয়, ওই কর্পোরেট ট্যাক্স 27.5% কর্পোরেট ট্যাক্স দেওয়ার কারণে 2 কোটি টাকার উপরে লোকসান। এই ধারা যদি চলতে থাকে তাহলে সেই পত্রিকা টিকবে না। সেই কারণেই আমরা বলেছি যে ভালো পত্রিকাকে যদি টিকে থাকতে হয়, তাহলে ভালো পত্রিকার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং সেই কারণে এইখানেও আমরা নানা ধরনের সুপারিশের কথা বলেছি, সেগুলো সবই আপনারা এর মধ্যে পাবেন। আমি মনে হয় আমার কথা আর বাড়াই না, আপাতত এখানেই থামি। যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি শুধু একটাই বলি যে আমরা আশা করি সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবেন। কারণ আমরা আশা করি, শুধু আশা করি না, আমরা দেখেছি কাগজে কলমে যে তারা ঘোষণা করে প্রকাশ করেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষার জন্য তারা কি কি পদক্ষেপ নেবেন। এটা অনেক দলই, বড় দল অতীতে ক্ষমতায় ছিল, ভবিষ্যতে ক্ষমতায় আসবে বলে আশা করে তারা প্রকাশ করেছে এবং সেই ঘোষণার মধ্যে আছে। সুতরাং আমরা আশা করি তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন, এবং সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য বেশি কিছু করতে হবে না, এই সুপারিশমালা বাস্তবায়ন করলেই তাদের অঙ্গীকার বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ। না, একটা কোশ্চেন, অনেক কোশ্চেন করবেন, একটা এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা শুধু সাংবাদিকদের যোগ্যতা না,
সাংবাদিকের যোগ্যতা, সম্পাদকের যোগ্যতা, প্রকাশকের যোগ্যতা, তিনটাই বলেছি। রিপোর্টটা পেলেই পড়লেই বলতে পারবেন। আমরা বলেছি সাংবাদিকদের ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে, কিন্তু তার সাথে আমরা আরও শর্ত জুড়ে দিয়েছি যে সাংবাদিকতা 1 বছর শিক্ষানবিশ হওয়ার পরেই সে সাংবাদিক হিসাবে পূর্ণ পাবে, তার স্ট্যাটাসটা হবে। আমরা আশু করণীয় হিসাবে বলি নাই এখনো। এর মধ্যে অনেকগুলো পদক্ষেপ আছে। না, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে খুব শীঘ্রই আমাদেরকে একটা লিস্ট দেন যেগুলো আমরা ইমিডিয়েটলি করে ফেলতে পারি। আমরা বলেছি আগামী 2 দিনের মধ্যে আমরা এটা দিয়ে দিব।